পৃথিবীর মানচিত্রের দিকে তাকালে আপনি শত শত দেশ দেখবেন, ছোট ছোট দ্বীপ থেকে শুরু করে বিশাল মহাদেশ। কিন্তু এই মানচিত্রেরই এক কোণে বাস করে 40 মিলিয়ন বা 4 কোটি মানুষের এমন এক জাতি যাদের নিজস্ব কোনো সীমানা নেই, কোনো পাসপোর্ট নেই, নেই কোনো আন্তর্জাতিক স্বীকৃতি। অথচ তাদের ইতিহাস হাজার বছরের পুরনো। তারা বিশ্বের বৃহত্তম জাতি যাদের কোনো রাষ্ট্র নেই। নাম তাদের কুর্দি। মধ্যপ্রাচ্যের ধুলোবালে আর পাহাড়ের ফাঁজে ফাঁজে লুকিয়ে আছে এই জাতির রক্তক্ষয়ী সংগ্রামের গল্প। কেন 4 কোটি মানুষ আজও যাযাবর? কেন ইতিহাসের পাতায় তারা বারবার বিশ্বাসঘাতকতার শিকার হয়েছে? আজ আমরা শুরু করছি সেই অমীমাংসিত ইতিহাসের এক মহাকাব্য। কুর্দিদের শেকড় খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হবে কয়েক হাজার বছর আগে। তারা মূলত ইন্দো ইরানীয় বংশোদ্ভূত এক জাতি। ঐতিহাসিকদের মতে কুর্দিরা হল প্রাচীন মেদীয় বা মিডস সাম্রাজ্যের উত্তরসূরি। যীশুখ্রিস্টের জন্মের প্রায় 600 বছর আগে এই মেদীয়রাই তৎকালীন বিশ্বের অন্যতম শক্তিশালী সাম্রাজ্য গড়ে তুলেছিল। পাহাড়ের সাথে কুর্দিদের মিতালি সেই তখন থেকেই। একটি প্রাচীন কুর্দি প্রবাদ আছে, পাহাড় ছাড়া আমাদের আর কোনো বন্ধু নেই। আজ থেকে 3000 বছর আগেও তারা এই জাগ্রস পর্বতমালায় বাস করত। আজও তারা সেখানেই আছে। মাঝখানে বদলে গেছে শুধু পৃথিবীর রাজনীতি। কুর্দিরা আসলে কোথায় থাকে? ভৌগোলিকভাবে এই অঞ্চলটিকে বলা হয় গ্রেটার কুর্দিস্তান। এটি কোনো দেশ নয়, বরং একটি বিশাল ভূখণ্ড যা বর্তমানের 4টি দেশের মধ্যে বিভক্ত হয়ে আছে। এর বড় একটি অংশ পড়েছে তুরস্কে, কিছু অংশ ইরানে, একটি অংশ ইরাকে এবং বাকিটা সিরিয়ায়। প্রায় 5 লাখ বর্গ কিলোমিটারের এই পাহাড়ি অঞ্চলটি খনিজ সম্পদ আর তেলের জন্য পৃথিবী বিখ্যাত। আর এই তেল এবং কৌশলগত অবস্থানই কুর্দিদের জন্য আশীর্বাদের বদলে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। চারপাশের শক্তিশালী দেশগুলো কখনোই চায়নি তাদের মাঝখানে নতুন কোনো সার্বভৌম রাষ্ট্রের জন্ম হোক। কুর্দিদের নিয়ে কথা হবে, অথচ সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর নাম আসবে না, তা হতেই পারে না। 1187 সাল, যখন পুরো ইউরোপ জেরুজালেম দখলের লড়াইয়ে মত্ত, তখন ইসলামের রক্ষক হিসেবে আবির্ভূত হয়েছিলেন এক কুর্দি সন্তান। তিনি হলেন সুলতান সালাহুদ্দিন। তিনি শুধু একজন বীর যোদ্ধাই ছিলেন না, ছিলেন একজন ন্যায়পরায়ণ শাসক। কুর্দি রক্ত তার ধমনীতে থাকলেও তিনি গড়ে তুলেছিলেন বিশাল আইয়ুবীয় সাম্রাজ্য। আজও সারা বিশ্বে কুর্দিদের বীরত্বের প্রতীক হিসেবে তার নাম সবার আগে উচ্চারিত হয়। কিন্তু ভাগ্যের পরিহাস দেখুন, যে বীর বিশ্ব মানচিত্রে মুসলিমদের জয়গান গেয়েছিলেন, তারই উত্তরসূরিরা আজ নিজেদের এক টুকরো জমির জন্য লড়াই করছে। ইতিহাসের এই প্রতিটি অধ্যায় আমাদের অনেক অজানা সত্যের মুখোমুখি করে। এমন সব গবেষণাধর্মী ডকুমেন্টারি নিয়মিত দেখতে আমাদের সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। গল্পের বাকি অংশটি আরও চমকপ্রদ। চলুন ফিরে যাওয়া যাক মূল আলোচনায়। মধ্যযুগের শেষের দিকে কুর্দিদের ভাগ্যলিপি লেখা হচ্ছিল দুটি বিশাল শক্তির লড়াইয়ের মধ্যে দিয়ে। একদিকে ছিল তুরস্কের অটোমান সাম্রাজ্য, আর অন্যদিকে পারস্যের সাফাবিদ রাজবংশ। এই দুই শক্তিশালী সাম্রাজ্যের সীমানা ছিল কুর্দিদের বসতি, ফলে প্রায়ই তাদের এলাকাগুলো যুদ্ধক্ষেত্রে পরিণত হতো। কুর্দি সর্দাররা কখনো অটোমানদের সমর্থন করতেন, আবার কখনো সাফাবিদদের। এই টানাপড়নের মাঝেই কুর্দিরা তাদের একতা হারাতে শুরু করে। আর ঠিক এই সময় থেকেই শুরু হয় কুর্দিদের আধুনিক বঞ্চনার ইতিহাস, যা পরবর্তী শতাব্দীগুলোতে তাদের জীবনকে নরক বানিয়ে দিয়েছিল। 1914 সাল, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর পুরো পৃথিবীর মানচিত্র বদলাতে শুরু করে। কয়েকশো বছর ধরে টিকে থাকা বিশাল অটোমান সাম্রাজ্য তখন পতনের দ্বারপ্রান্তে। এই যুদ্ধের ডামাডোলে কুর্দিরা তাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন, একটি স্বাধীন কুর্দিস্তান গঠনের সুযোগ দেখতে পায়। তারা ভেবেছিল যুদ্ধের পর বিজয়ীরা তাদের একটি আলাদা ভূখণ্ড উপহার দেবে, কিন্তু রাজনীতি আর কূটনীতির টেবিল কতটা নিষ্ঠুর হতে পারে তা কুর্দিরা কল্পনাও করতে পারেনি। 1920 সাল, যুদ্ধের পর বিজয়ী দেশগুলো এবং অটোমান সাম্রাজ্যের মধ্যে স্বাক্ষরিত হয় ঐতিহাসিক সেভ্রো চুক্তি। এই চুক্তির 62, 63 এবং 64 নম্বর ধারায় স্পষ্টভাবে বলা হয়েছিল কুর্দিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র গঠন করা হবে। ইতিহাসে প্রথমবার কুর্দিস্তান শব্দটি আন্তর্জাতিক কোনো দলিলে জায়গা পায়। কুর্দিদের চোখে তখন স্বাধীনতার অশ্রুচাপ,
তারা ভেবেছিল হাজার বছরের বঞ্চনার বুঝি অবসান হতে চলেছে, কিন্তু এই আনন্দ স্থায়ী হয়েছিল মাত্র ৩ বছর। এরই মধ্যে তুরস্কে ক্ষমতায় আসেন মুস্তাফা কামাল আতাতুর্ক। তিনি নতুন তুর্কি রাষ্ট্র গঠনে মরিয়া ছিলেন। ফলে ১৯২৩ সালে সুইজারল্যান্ডের লোজান শহরে এক নতুন চুক্তি স্বাক্ষরিত হয়। লোজান চুক্তিতে আগের সব প্রতিশ্রুতি ধুলোয় মিশিয়ে দেওয়া হলো। ব্রিটিশ এবং ফরাসিরা নিজেদের স্বার্থে আর তেলের খনিগুলোর দখল নিতে কুর্দিদের স্বপ্নকে বলি দিল। ম্যাপ থেকে কুর্দিস্তান শব্দটি চিরতরে মুছে ফেলা হলো। এক রাতের ব্যবধানে একটি অখণ্ড জাতি ৪টি ভিন্ন দেশের সীমানার ভেতর আটকা পড়ে গেল। কোনো কোনো পরিবার মাঝখানে কাঁটার তারের কারণে ২ দেশে বিভক্ত হয়ে পড়ল। তুরস্কের সীমানার ভেতরে পড়া কুর্দিরা সবচেয়ে কঠিন পরিস্থিতির শিকার হল। নতুন তুর্কি সরকার কুর্দিদের অস্তিত্বই অস্বীকার করতে শুরু করল। তাদের নিজস্ব ভাষা নিষিদ্ধ করা হলো। এমনকি তাদের ঐতিহ্যবাহী পোশাক পরাও অপরাধ ছিল। সরকার তাদের নাম দিল পাহাড়ি তুর্কি বা মাউন্টেন টার্কস। তাদের বলা হলো, তোমরা কুর্দি নও, তোমরা আসলে তুর্কি যারা পাহাড়ে থাকার কারণে ভাষা ভুলে গেছ। নিজেদের পরিচয় রক্ষা করতে গিয়ে শুরু হলো কুর্দিদের সশস্ত্র প্রতিরোধ, যা আজও থামেনি। একই সময় ইরাকের সীমানায় থাকা কুর্দিরাও মাথা তুলে দাঁড়াতে শুরু করল। সেখানে নেতৃত্ব দিতে আসেন মোল্লা মুস্তাফা বারজানি। দুর্গম পাহাড়কে ঢাল বানিয়ে তিনি শুরু করেন গেরিলা যুদ্ধ। ব্রিটিশদের চাপিয়ে দেওয়া সীমানা আর ইরাকি শাসকদের অত্যাচারের বিরুদ্ধে তিনি ছিলেন কুর্দিদের অকুতভয় সেনাপতি। এই লড়াই ছিল শুধু এক টুকরো জমির জন্য নয়, এই লড়াই ছিল নিজের নাম, নিজের ভাষা আর নিজের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য। এভাবেই শুরু হল কুর্দিস্তানের আধুনিক রক্তক্ষয়ী সংগ্রাম। বিংশ শতকের ৮০ দশক। ইরান এবং ইরাকের মধ্যে তখন রক্তক্ষয়ী যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের ঠিক মাঝখানে পড়ে পিষ্ট হচ্ছিল কুর্দিরা। ইরাকের তৎকালীন শাসক সাদ্দাম হুসেন কুর্দিদের সন্দেহ করতে শুরু করেন। তার ধারণা ছিল কুর্দিরা গোপনে ইরানকে সাহায্য করছে। এই সন্দেহ থেকেই শুরু হয় ইতিহাসের অন্যতম বর্বরতম এক নিধনযজ্ঞ। সাদ্দাম নিশ্চয় করলেন কুর্দিদের নাম নিশানা তিনি ইরাকের মাটি থেকে মুছে ফেলবেন। সাদ্দাম হুসেনের এই অভিযানের নাম ছিল আনফাল। ১৯৮৬ থেকে ১৯৮৯ সালের মধ্যে চলা এই অভিযানে প্রায় ১,৮২,০০০ কুর্দি মানুষকে হত্যা করা হয়েছিল। হাজার হাজার গ্রামকে বুলডোজার দিয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছিল। পুরুষদের ধরে নিয়ে গিয়ে গুলি করে মাটি চাপা দেওয়া হতো, আর নারী আর শিশুদের পাঠানো হতো মরুভূমি বন্দি শিবিরে। কুর্দিদের কাছে আনফাল শুধু একটি অভিযানের নাম নয়, এটি এক আজীবনের ক্ষত। ১৬ই মার্চ ১৯৮৮ ইরাকের হালোবাজ্জা শহরের আকাশে হঠাৎ করে দেখা গেল কয়েকটি বোমা বিমান। সবাই ভেবেছিল সাধারণ বোমা হামলা হবে, কিন্তু না, সাদ্দামের বাহিনী সেখানে বর্ষণ করল বিষাক্ত রাসায়নিক গ্যাস। প্রত্যক্ষদর্শীরা বলেছিলেন চারপাশ থেকে আপেল আর রসুনের মতো মিষ্টি গন্ধ আসছিল। মুহূর্তের মধ্যে ৫,০০০ মানুষ ছটপট করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এটি ছিল ইতিহাসের সেই নিঃশব্দ মৃত্যু যা বিশ্ব বিবেককে নাড়িয়ে দিয়েছিল। কিন্তু এত অত্যাচার পরেও কুর্দিদের দমানো যায়নি। এই মৃত্যু আর ধ্বংসের মাঝেই জন্ম নেয় এক অপরাজেয় শক্তির নাম, তাদের পেশমার্গা। কুর্দি ভাষায় এই শব্দের অর্থ হল যারা মৃত্যুর মুখোমুখি হতে ভয় পায় না। তারা ছিল কুর্দিদের রক্ষাকর্তা। দুর্গম পাহাড়ের গুহায় থেকে তারা সাদ্দাম বাহিনীর বিরুদ্ধে গেরিলা যুদ্ধ চালিয়ে যায়। পেশমার্গারা প্রমাণ করে দিল বোমা বা রাসায়নিক গ্যাসে একটি জাতিকে মেরে ফেলা যায়, কিন্তু তাদের স্বাধীনতার চেতনাকে কখনোই ধ্বংস করা যায় না। ১৯৯১ সালে উপসাগরীয় যুদ্ধের পর কুর্দিরা বড় ধরনের বিদ্রোহ শুরু করে। বিশ্ব সম্প্রদায়ের চাপে নর্থ ইরাকে একটি নো ফ্লাই জোন ঘোষণা করা হয়, যেখানে সাদ্দামের বিমান প্রবেশ করতে পারত না। আর ঠিক এই সুযোগেই ইরাকি কুর্দিস্তান প্রথমবারের মতো তাদের নিজস্ব স্বায়ত্তশাসিত অঞ্চল বা কেআরজি গড়ে তোলার পথে এক ধাপ এগিয়ে যায়। ধোঁয়া আর রক্তের সাগর পেরিয়ে কুর্দিরা তাদের নিজেদের এক টুকরো আকাশ খুঁজে পেতে শুরু করে। একবিংশ শতাব্দীতে যখন পুরো পৃথিবী আইসিস বা আইএসের নাম শুনে কেঁপেছিল, তখন সিরিয়ার মাটিতে তাদের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল কুর্দিরা। ২০১৪ সালে সিরিয়ার কোবানে শহরে কুর্দি যোদ্ধারা যে লড়াই করেছিল তা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কোনো মডার্ন ট্যাঙ্ক বা বিমান বাহিনী ছাড়াই শুধু সাহসের ওপর ভর করে তারা বিশ্বের সবচেয়ে ভয়ঙ্করতর সন্ত্রাসী গোষ্ঠীকে পরাজিত করেছিল। সিরিয়ার উত্তর অংশে তারা গড়ে তুলেছিল রোজাভা নামে এক নতুন প্রশাসনিক অঞ্চল, যা আজ গণতান্ত্রিক এবং প্রগতিশীল চিন্তার এক অনন্য উদাহরণ।
কুর্দিদের এই লড়াইয়ের সবচেয়ে বড় বিস্ময় হল তাদের নারী যোদ্ধারা। মধ্যপ্রাচ্যের মতো রক্ষণশীল এলাকায় কুর্দি নারীরা শুধু ঘর সামলান না, তারা যুদ্ধের ময়দানেও সেনাপতির দায়িত্ব পালন করেন। তাদের স্লোগান ছিল জিন জিয়ান আজাদি, বা নারী জীবন স্বাধীনতা। আইসিসের যোদ্ধারা বিশ্বাস করত কোনো নারীর হাতে মারা গেলে তারা স্বর্গে যেতে পারবে না, আর এই ভয়কেই কাজে লাগিয়েছিল কুর্দি নারীরা। তারা প্রমাণ করেছে স্বাধীনতার লড়াইয়ে নারী পুরুষের মধ্যে কোনো বিভেদ নেই। কুর্দিদের পরিচয় শুধু তাদের রাজনীতিতে নয়, তাদের বিচিত্র ধর্মেও। অধিকাংশ কুর্দি সুন্নি মুসলিম হলেও তাদের মধ্যে ইয়াজিদি, জরস্ট্রিয়ান এবং খ্রিস্টানদের এক চমৎকার সহাবস্থান দেখা যায়। তাদের সবচেয়ে বড় উৎসব হল নৌরোজ বা কুর্দি নববর্ষ। একটি প্রাচীন লোককথা অনুযায়ী অত্যাচারী শাসক দাহককে পরাজিত করে কামার কাউয়া প্রথম স্বাধীনতার আগুন জ্বালিয়েছিলেন। আজও ২১শে মার্চ কুর্দিরা পাহাড়ের চূড়ায় আগুন জ্বালিয়ে সেই বিজয়ের আনন্দ উদযাপন করে। কুর্দিদের জীবনযাত্রা তাদের পাহাড়ের মতোই অদম্য। কুর্দি পুরুষরা সাধারণত ঢিলেঢালা পাজামা ও কোটি পরেন, যাকে তারা বলেন র‍্যাঙ্ক ও চোগা, আর নারীদের পোশাক যেন রঙের মেলা। পাহাড়ি এই জাতির আতিথেয়তা জগৎ বিখ্যাত। আপনি যদি কোনো কুর্দি গ্রামে যান, তবে তাদের ঐতিহ্যবাহী ডলমা বা মাংসের কাবাব না খেয়ে ফিরতে পারবেন না। কৃষিকাজ আর পশুপালন তাদের প্রধান পেশা হলেও বর্তমানে তারা আধুনিক শিক্ষা ও প্রযুক্তিতেও দ্রুত এগিয়ে যাচ্ছে। ৪০ মিলিয়ন মানুষ, ৪টি দেশ আর শত বছরের বঞ্চনা, তবুও কুর্দিদের আত্মা আজও স্বাধীন। তারা হয়তো এখনও বিশ্ব মানচিত্রে তাদের নিজস্ব কোনো সীমানা পায়নি, কিন্তু তাদের ভাষা, সংস্কৃতি আর বীরত্বের ইতিহাস তাদের এক অদৃশ্য রাষ্ট্রে পরিণত করেছে। আজ হয়তো বড় বড় দেশগুলো তাদের স্বার্থের জন্য কুর্দিদের ভুলে গেছে, কিন্তু ইতিহাস সাক্ষী দেয়, যেই জাতি মৃত্যু ভয়ে জয় করেছে তাদের চিরকাল দাবিয়ে রাখা অসম্ভব। মানচিত্রে জায়গা থাক আর না থাক, কুর্দিদের হৃদয়ে কুর্দিস্তান চিরকাল অখণ্ড থাকবে। ইতিহাসের পাতায় লুকিয়ে থাকা এমন সব রোমাঞ্চকর তথ্য পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।